সম্মানিত দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সঙ্গে আছি আমি কামরুজ্জামান কামরুল। গত 9 জুন ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক আলোচিত চরিত্র সিরাজুল আলম খানের প্রয়াণ দিবস। সিরাজুল আলম খান ছিলেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ৬২-র নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, ৬৩ থেকে ৬৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ধাপে ধাপে সংগঠিত মুক্তিযুদ্ধ পূর্ব সকল আন্দোলনের নেপথ্য কৌশলবিদ। সিরাজুল আলম খানকে বলা যেতে পারে বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের একজন গুরুত্বপূর্ণ রূপকার। ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র স্বাধিকার আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ প্রতিটি পর্যায়ে তিনি অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর 4 প্রধানের এক প্রধান ছিলেন সিরাজুল আলম খান। সমসাময়িক সহযোদ্ধারা তাকে দাদা বলে সম্বোধন করতেন। এমন একজন মহান নেতার তৃতীয় প্রয়াণ দিবস চলে গেল গত 9 জুন। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্ত। শ্রী ইন্দু নন্দন দত্ত, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনাকেও স্বাগতম, এবং যারা দর্শক শ্রোতা শুনছেন বা দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি বিনম্র আমার আদাব এবং অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। জি দাদা, আমি তো সিরাজুল আলম খান সম্পর্কে একটু বললাম। আপনি এই সিরাজুল আলম খান, এই রাজনীতিবিদ, তার সহযোদ্ধা ছিলেন। আজকের আলাপচারিতায় আপনার জবানিতে সিরাজুল আলম খান সম্পর্কে জানতে চাইবো আপনার কাছ থেকে। আসলে আমি তো সিরাজুল আলম খানের জি জি দাদা বলেন প্লিজ। আমি তো সক্রিয় রাজনীতিতে যোগদান করি, বা কনসাসলি যাকে বলা হয়, সচেতনভাবে আমি রাজনীতিতে যোগদান করি। আমার রাজনীতির প্রতি আমার মোহটা একদম ছোটকাল থেকেই। ৬২-র শিক্ষা আন্দোলনে আমি শুধু একটা কলেজ ছাত্রদের সাথে একত্রিত হয়ে একটা মিছিলে অংশগ্রহণ করেছিলাম মাত্র। ৬৪ সালের প্রথম দিকে, ৬৪ সালে যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, ঠিক জানুয়ারি মাসের দিকে চট্টগ্রাম জ্যামশন হলে একটা ছাত্রলীগের সম্মেলন হয়। সেখানে আমি প্রতিনিধি হিসেবে ৬৪ সালে যোগদান করি। আমার এক বন্ধু সহ ডেলিগেট হিসেবে আমি ছাত্র জেলা সম্মেলনে, চট্টগ্রাম জেলা সম্মেলনে আমি যোগদান করি। তখন চট্টগ্রাম জেলা ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলা, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটা সাংগঠনিক জেলা ছিল। সেই সাংগঠনিক জেলায় তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। তখন আমরা চট্টগ্রামের বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জনাব ফেরদৌস আহমদ কুরেশি। পরে সেই সম্মেলনে চট্টগ্রামে সভাপতি নির্বাচিত হলেন জনাব আব্দুল মান্নান। সেই সম্মেলনে আমি অংশগ্রহণ করি। সেই সম্মেলনে আমরা স্লোগান দিয়েছিলাম, মনি ভাইয়ের ডিগ্রি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার এখনো মনে আছে সেটা। আমরা খুব জাঁকজমক ভাবে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল ঐতিহাসিক চট্টগ্রাম জ্যামশন হলে। সে থেকেই আমি ছাত্রলীগের সাথে আমার একটা প্রাণের সম্পর্ক। আমি ছাত্র রাজনীতিতে আমি যোগদান করি। ৬৪ সালে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের সেকেন্ড বেস আমরা। সেখানে পাশ করার পর যখন নাজিরহাট কলেজে যখন আমি ছাত্রলীগের নাজিরহাট কলেজ যখন প্রথম বর্ষ বিজ্ঞানে যখন আমি ভর্তি হই, তখন আমি সর্বপ্রথম ছাত্রলীগের হয়ে সেখানে আমি নির্বাচন করি। সে নির্বাচনে আমি প্রথমে বিজ্ঞান সংসদে আমি নির্বাচন করি। আমি সাধারণ সম্পাদক পদে আমি বিজয়ী হই। আমার বয়স তখন একদম কম,
16 বছর বয়স তখন। আস্তে আস্তে সিরাজুল আলম খানের সঙ্গে সিরাজুল আপনার আলম প্রথম খানের পরিচয় সাথে কখন এবং কিভাবে ছিল? প্রথম পরিচয় সিরাজুল আলম খানের সাথে আমার আসলে 72 সালে। আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে আমার পরিচিতিটা আমার স্থাপিত হয় 1972 সালে। কিন্তু তার আগে থেকে সিরাজুল আলম খানের কর্মকাণ্ডের সাথে সাংগঠনিকভাবে আমি যুক্ত হয়ে যাই। চট্টগ্রামের বিভিন্ন নেতার মাধ্যমে, আমার বন্ধু ঢাকায় অবস্থানরত শহীদ স্বপন কুমার চৌধুরীর মাধ্যমে আমি সিরাজুল আলম খানের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে, স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আমার একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়, আমার একটা যোগাযোগ সৃষ্টি হয়ে যায়। আমি তখন একসাথে 3টা পদে ছিলাম। 69-এর দিকে 69-এর দিকে আমি 3টা পদে ছিলাম। একটা হলো আমি পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, আমি কাপ্তাই সুইডিশ ইনস্টিটিউট ছাত্র সংসদের জিএস, এবং আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের ফাউন্ডার সেক্রেটারি। তো সুতরাং আমার বয়সও তখন কম, মাত্র 20 বছর বয়স তখন। আমি তখন 3 জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো, কাপ্তাই, রাঙামাটি এবং আমার গ্রাম। সুতরাং তখন থেকেই কিন্তু স্বাধীনতার, বাঙালি জাতির স্বাধীনতার প্রশ্নে তখন আমি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যাই। সেটা খুব সন্তর্পণে, কারণ তখন তো আসলে ওপেনলি বলা সম্ভব হতো না। কিন্তু আমরা সবসময় বাঙালি জাতির মুক্তির কথা বলতাম। আমরা বাঙালি জাতির কে যে শোষণ করা হচ্ছে, ঔপনিবেশিক শোষণে যে শোষিত হচ্ছে, সেই কথাটা বলে আমরা ছাত্র জনতাকে আমরা উদ্বুদ্ধ করতাম। আমাদের লক্ষ্য ছিল একটাই। দাদা, যে এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, যে সিরাজুল আলম খান সংগঠক হিসেবে কেমন ছিলেন? তার ভিতরে এমন কোন বৈশিষ্ট্য ছিল যেটা আপনাদের আকর্ষণ করত? সিরাজুল আলম খানকে আমি পরিচিত হলো সিরাজুল আলম খান যুদ্ধের সময় আমি আগরতলায় আমি দেখতে পাই একবার। আমি সিরাজুল আলম খানের অনেক গল্প আমি 70 সালের 71 সালের আগেও আমি শুনেছি। আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই শ্রীধর বিলে, আগরতলা শ্রীধর বিলায় আমি ওনাকে দেখতে পাই একবার। আর তফল ভাই এবং মানে এর সাথেও মানে সিরাজ ভাইয়ের সাথে আমার দেখা হয় যুদ্ধের সময়, 71 সালে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয় আমার 1972 সালে। অসাধারণ সংগঠক তিনি ছিলেন, অসাধারণ সংগঠক যাকে বলা চলে। এটা ওনার, আমি ব্যক্তিগতভাবে জানি যে 70-এর নির্বাচনের আগে 69-এর গণ আন্দোলনে, আগরতলা ষড়যন্ত্র মামলা বিরুদ্ধে যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা সেই সময়ে আমি তখন জানতে পারি যে সিরাজুল আলম খানের ভূমিকাটা কি ছিল। পরে স্বাধীনতার পরে আমি যখন শ্রমিক আন্দোলনের সাথে প্রথম যুক্ত হলাম, তখন আমি বুঝতে পারলাম যে পোস্তাগোলার মোহাম্মদ শাহজাহান, তেজগাঁর রুহুল আমিন ভূঁইয়া থেকে শুরু করে আদমজীর সাধু সাহেব থেকে শুরু করে, যে তাদেরকে কিভাবে যে উনি মোবিলাইজ করছেন, সেটা আমি স্বাধীনতার পরে আমি বুঝতে পেরেছি। তাদের সাথে সম্পৃক্ততা দেখে, সিরাজুল আলম খান দাদাভাইয়ের সাথে সম্পৃক্ততা দেখে তখন আমি বুঝতে পেরেছি উনি কি ধরনের সংগঠন। আর 1972 সাল তো আর থেকে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। উনি তো জাসদ অফিসে যখন সকালবেলা কেউ থাকতো না, তখন সকালবেলা খুব ভোরে এসে উনি একটা চোখের উপর অন্তত 8-10টা পত্রিকা নিয়ে পড়তে থাকতেন। ভোর 7টা 8টায় আমি ওই জাসদ অফিসের নিচে আমি দেখেছি। সেটা আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে অসাধারণ সংগঠক ছিলেন উনি। আমি দেখেছি 1972 সালে যেদিন জাসদ ঘোষণা করা হয়, তার পরের দিন আমি ঢাকায় যাই রাঙামাটি থেকে, আমি গণকণ্ঠ অফিসে তাকে দেখি। আমি আমি রব ভাইয়ের সাথে একসাথে জহুরুল সার্জন জহুরুল হলের যে হাউস টিউটর রুমে থাকতেন, দ্বিকক্ষ বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্টে যখন থাকতেন উনি, সেখানে আম্বিয়া ভাইও থাকতেন। আমি দেখতাম ইয়েও থাকতেন, আমাদের মনি ভাইও থাকতেন, মনি ভাইও থাকতেন, আম্বিয়া ভাইও থাকতেন। এখানে আপনার কাছে একটু জানতে চাই, তখন মাঝে মাঝে দাদাভাই যেতেন, মাঝে মাঝে দাদাভাই যেতেন।
এখন আপনার কাছে আমি একটু জানতে চাই যে ৬২ সালে সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদকে নিয়ে নিউক্লিয়াস গঠন করলেন। এই নিউক্লিয়াস গঠনের শুনেন, উদ্দেশ্য কি যখন ছিল? নিউক্লিয়াস তখন তখন যে নিউক্লিয়াসের কথা আজকে বলা হয়, তখন আমরা নিউক্লিয়াস শব্দের সাথে এত ঘনিষ্ঠভাবে আমরা অঙ্গাঙ্গভাবে জড়িত ছিলাম না। তাহলে ৬২-র নিউক্লিয়াসটা ছিল গোপন সংগঠন, স্বাধীনতার পক্ষে গোপন কর্মকাণ্ড, আমরা যেটা ইতিহাস থেকে জানি। তো হ্যাঁ, হ্যাঁ, আপনার কিন্তু আমি সেটার সাথে যুক্ত ছিলাম। সেটা সিরাজ আলম খানের বইতে, পার্বত্য চট্টগ্রামের ইন্দ্রনন্দন দত্ত আপনি লেখা পড়লে আপনি দেখবেন যে সেখানে আমার নামটা উনি জানতেন, বা ওনার নামটাও আমি জানতাম, কিন্তু ওনার সাথে সরাসরি নিউক্লিয়াসের সদস্য হিসেবে যে আমি যে যুক্ত ছিলাম সেটা আমি বুঝতে পারতাম না। কিন্তু বাঙালি জাতীয়তাবাদের যে মুক্তির যে বা বাঙালি জাতির স্বাধীনতার প্রশ্নের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে আমি যে যুক্ত হয়ে গিয়েছিলাম সেটাতে কোনো সন্দেহ ছিল না। দাদা, 1966-তে ৬ দফার ভিত্তিতে যে স্বাধিকার আন্দোলন এবং সেই স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1969-এর গণ অভ্যুত্থান হলো, এখানে সিরাজুল আলম খানের ভূমিকা কি ছিল? অসাধারণ ভূমিকা। উনি এদেশের ছাত্র আন্দোলন বা বিশেষত ছাত্রলীগের যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে কারা কারা কাজ করবে, কি কাজ করবে, কোথায় কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, রণকৌশল এবং রণনীতি উনি ঠিক করে দিতেন। উনি এত বড় এরকম দক্ষ সংগঠক ছিলেন যে সবচেয়ে বড় কথা হলো যে ওনার কর্মের যে লক্ষ্য, সে লক্ষ্যের দিকে পরিপূরক কর্মসূচি উনি ছাত্রলীগের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি করতেন। শ্রমিক আন্দোলনের যারা শ্রমিক নেতাদের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি করতেন। আওয়ামী লীগের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি অনেক গণসংগঠনের মাধ্যমে সেটা করতেন। সুতরাং স্বভাবতই আপনি বুঝতে পারছেন যে সিরাজ আলম খানের যে অসাধারণ সাংগঠনিক যে দক্ষতা, তার কর্মসূচিকে লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য, তার লক্ষ্য কর্মসূচির যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য যে সাংগঠনিক কলা কৌশল গ্রহণ করার প্রয়োজন ছিল, সেটা তিনি নিখুঁতভাবে উনি সেই পরিকল্পনা মোতাবেক উনি করতে পারতেন। এবং ওনার একটা ক্যারিজমা এমন ভাবে ডেভেলপ করছিল, গ্রহণযোগ্যতা বলেন আপনি, তার নামের সাথে একটা যেন একটা অসাধারণ একটা মানে আকর্ষণ বিকাশ হয়েছিল ছাত্র সংগঠনের মধ্যে, জনগণের মধ্যে, বিশেষত আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এর সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে। দাদা, আপনার শেখ মুজিবুর রহমান 69-এর গণ অভ্যুত্থানের ফলে উনি কারামুক্ত হলেন এবং তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া, তারপরে স্বাধীন বাংলাদেশের পতাকা নির্মাণ, স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা, তারপরে ৩রা মার্চে যে পল্টনের ময়দানে ইস্তেহার পাঠ করা হয়েছিল, এগুলো সবই ৬২ সালে তৈরি নিউক্লিয়াসের মাধ্যমে সিরাজুল আলম খানের অনুমোদন ক্রমে, তার সিদ্ধান্ত ক্রমে হয়েছিল এই কর্মকাণ্ডগুলো। এই ব্যাপারে যদি কিছু একটু বলতেন। এত কোনো সন্দেহ নাই যে বিশেষত স্বাধীনতার পক্ষে যে ধারাটা ছিল আন্দোলনের মধ্যে, স্বাধীনতার প্রশ্নে অনর যে গ্রুপটি ছিল সেটা সিরাজ আলম খানের নেতৃত্বে পরিচালিত হতো। আব্দুর রাজ্জাক, কাজী আরেফ, তারপরের লেভেলে আসে আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, শহীদ স্বপন কুমার চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করতেন শহীদ স্বপন কুমার চৌধুরী, এবং এগুলি সবগুলি কিন্তু বঙ্গবন্ধু জানতেন। এবং যুদ্ধের সময় শহীদ স্বপন কুমার চৌধুরী যেহেতু আমার খুব ক্লোজ বন্ধু ছিল, আমরা একসাথে ইন্টারমিডিয়েট পাস করেছিলাম ইউনিয়ন কলেজ থেকে। স্বপন চৌধুরী আমাকে বলতো যে এই স্বাধীনতার প্রশ্নে, এইটা সংগঠিত করার প্রশ্নে বিভিন্ন জেলা যাওয়ার সময়
উনি বঙ্গবন্ধুর বাসায় গিয়ে ওনার সাথে দেখা করতেন। দেখা করার সাথে সাথে ওনার পাঞ্জাবির পকেট থেকে উনি যত টাকা বের হতো সব টাকাগুলি ওর স্বপন চৌধুরীর হাতে দিয়ে দিত, বলতো যে ঠিক আছে এগুলি নিয়ে যা। অর্থাৎ সেটার দ্বারা বোঝা যায় যে যতই মানে সাংগঠনিক কাজ চলুক না কেন, এগুলো সিরাজুল আলম খানের ইঙ্গিতে হয়েছে এবং বঙ্গবন্ধুর নলেজে সেটা হয়েছে। দাদা, স্বপন কুমার চৌধুরী সম্পর্কে আপনি বেশ কয়েকবারই উচ্চারণ করলেন, ওনার সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলবেন? উনি রাঙ্গুনিয়া কলেজ থেকে উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হয়েছিলেন অনার্সে। সেখানে উনি মানে অসাধারণ একজন মানে কর্মী ছিলেন, মানে জায়গান্তিক উনি পলিটিক্যাল ওয়ার্কার ছিলেন। উনি গিয়ে 1 বছরের মধ্যেই উনি কেন্দ্রীয় কমিটিতে স্থান পান এবং এক সময় উনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির। এবং উনি স্বাধীনতার প্রথম প্রস্তাব উত্থাপন করেন উনি আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ পূর্ব পাকিস্তান তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে। উনি প্রথম স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করেছিলেন উনি কেন্দ্রীয় কমিটি, এবং সেটা অনুমোদন হয়েছিল। সুতরাং এবং যুদ্ধের সময় তো যুদ্ধের সময় উনি মানে একেবারে বিএলএফ এর সংগঠক হিসাবে বিশাল এক ভূমিকা পালন করেছিলেন উনি। সিরাজ আলম খানের উনি অত্যন্ত বিশ্বস্ত বীর নেতা ছিলেন, ফলোয়ার ছিলেন উনি। জি দাদা, আপনার বক্তব্যের ভেতর দিয়ে অনেকের নামই উঠে আসলো। সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের কারিগর, যাদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। নিঃসন্দেহে সিরাজ আলম খান বাংলাদেশ রাষ্ট্রের পিছনে নেপথ্য কারিগর, প্রতিটা আন্দোলনের রূপকার, আর্কিটেক্ট বলতে পারেন। ছাত্র শ্রমিক জনতাকে কিভাবে কেন্দ্রীয়ভাবে উনি সংগঠিত করেছেন, কিভাবে উনি প্রতিটি মিছিল প্রতিটা সমাবেশে কিভাবে পরিপূর্ণতা দিয়েছিলেন, উনি কিভাবে বাইরে থেকে ওনার চেহারা দেখা যেত না। আপনারা 1971 সালে কেউ দেশ পত্রিকা পড়েছেন কিনা জানি না। যারা 1971 সালে ভারতের কলকাতা থেকে দেশ পত্রিকা বেরোয়, সে দেশ পত্রিকায় সিরিয়ালে 3টা সংখ্যায় সিরাজুল আলম খান সম্পর্কে বঙ্গবন্ধুর অ্যাডভাইজার কে ছিলেন এটা নিয়ে 3 সংখ্যা পরপর লেখা হয়েছিল। কেউ যদি দেশ পত্রিকা যদি সংরক্ষণ করে থাকেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন তখনকার দিনে দেশ পত্রিকায় আমি যুদ্ধের সময় বসে বসে এটা পড়েছিলাম আমি। দাদা, সিরাজুল আলম খানের সমসাময়িক ছাত্র যুব নেতা স্বাধীনতা পূর্ব, যেমন শেখ মনি, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, আব্দুর রাজ্জাক সহ আর যারা ছিলেন, তাদের সঙ্গে সিরাজুল আলম খানের ব্যক্তিগত এবং রাজনৈতিক বোঝাপড়া কেমন ছিল? চমৎকার একজন আরেকজনকে বুঝতে পারতেন এবং আরেকজন কন্ট্রাডিক্ট মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু বিভেদ ছিল না। আমার মনে হয় যে এটা কোনো সময় অ্যান্টাগনিস্টিক হয় নাই, তাদের মধ্যে মতের ভিন্নতাটা সাংঘর্ষিক হয় নাই। মতের ভিন্নতা হতে পারে কিন্তু স্বাধীনতার প্রশ্নে, আন্দোলনের প্রশ্নে, বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশ্নে তাদের মধ্যে কোনো বিভেদ হয়েছিল বলে আমার দৃশ্যমান তেমন কোনো নজির সেখানে ছিল না। দৃশ্যমান কোনো সেখানে নিশ্চয়। সিরাজুল আলম খান ওনারা আপনার বিএলএফ গঠন করলেন, মুজিব বাহিনী গঠন করলেন। আপনি তো মুজিব বাহিনীতে ছিলেন। আমি মুজিব বাহিনীতে ছিলাম। তাহলে এই বিষয়টিকে একটু বলবেন যে মুজিব বাহিনী আলাদাভাবে কেন গঠন করতে হলো? মুজিব বাহিনী আলাদা হওয়ার পেছনে কারণটা হলো যে তখনকার নেতৃত্ব মনে করেছিল যে মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, মুক্তিযুদ্ধটা প্রলংড হতে পারে। সেখানে গেরিলা পদ্ধতিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ করারও একটা পরিকল্পনা ছিল। অধিকন্তু সেখানে পেশাদার যে আর্মি ছিল, পেশাদার আর্মি এবং আওয়ামী লীগের নেতৃত্বে সেখানে একটা কমান্ড ওসমানীর নেতৃত্বে হলো। কিন্তু সেখানে দেখা গেল যে গেরিলা যুদ্ধ চালাবার জন্য বিএলএফ গঠিত হলো। সিরাজ আলম খান যে বিএলএফ এর যে প্রধান যে 4 নেতা সিরাজ আলম খান, শেখ ফজলুল মুনি, তোফায়েল আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমদ সাহেব, ওরা 4 জনের মধ্যে 4 জন
কেন্দ্রীয়ভাবে সেনাবাহিনী এবং তাজউদ্দিন, ভারতীয় সেনাবাহিনী এবং তাজউদ্দিন সাহেব সহ বসে ওনারা আরেকটা পদ্ধতিতে তারা যে একটা গেরিলা বাহিনী করার যে একটা চিন্তা তারা করেছিলেন, সেটাই ছিল যে মূলত মুজিব অনুসারী বলতো, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট ফোর্স বলতো, আবার মুজিব বাহিনী হিসেবেও এটা আখ্যায়িত ছিল। মূলত ছাত্রলীগ যারা করতো সেখান থেকে বিভিন্ন ক্যাম্প থেকে আমরা ছাত্রলীগের বিশ্বস্ত নেতা কর্মীদের নিয়ে আমরা বিএলএফ ট্রেনিং এর হাফলং থেকে তান্দুয়া এগুলি আমরা বিভিন্ন জায়গায় আমরা পাঠাতাম, ক্যাম্প থেকে রিক্রুট করে আমরা পাঠাতাম সেখানে ট্রেনিং এর জন্য। এবং সেখানে আস্তে আস্তে দেখা যায় ইনু সাহেবও সেখানে ইনস্ট্রাক্টর ছিলেন, চট্টগ্রামেরও 2-1 জন ইনস্ট্রাক্টর সেখানে ছিলেন। সুতরাং এই বিএলএফটা তখনই সেভাবে গঠিত হয়। আর কিছু না, সেটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে বলে আর একটা আলাদা গেরিলা বাহিনী, যেটা পরিপূরক ছিল যে মুক্তি বাহিনী, সেটাও মুক্তি বাহিনীর সঙ্গেই সমন্বয় রেখে তারা বিভিন্ন জায়গায় অপারেশন করতে ভিতরে এসে। আচ্ছা দাদা, বেশ কিছু তথ্য পাওয়া গেল আপনার কাছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অনেকগুলো আন্দোলন পরিচালিত হয়েছে, ধরেন 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত। সিরাজুল আলম খানকে আমরা যদি ধরি, 62 থেকে শুরু করেছেন উনি, 62 থেকে 71 পর্যন্ত পরিচালিত বিভিন্ন আন্দোলনের কৌশলের ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সিরাজুল আলম খানের বোঝাপড়াটা কেমন ছিল? চমৎকার বোঝাপড়া ছিল। বঙ্গবন্ধুর পিছনে এই আন্দোলনের ডক্টরেট বলেন আপনি, সিরাজুল আলম খানকে বলেন যে আন্দোলনের ডক্টরেট, রাজনৈতিক আন্দোলনের ডক্টরেট বলেন ওনাকে। সুতরাং পিছনে যদি ছায়ার মতো যদি মানে না থাকতেন, তাহলে ছাত্রদের সংগঠিত করা, শ্রমিকদের সংগঠিত করা, আওয়ামী লীগকে সংগঠিত করা অনেক নেতা ছিল। চমৎকার সময়ে বঙ্গবন্ধুর সময় আমরা অনেক নেতা ছিল, মৌলানা ভাসানী ছিল, আতাউর রহমান খান ছিল, আরো অনেকে ছিল। সবাইকে পাশ কাটিয়ে, সবাইকে, মৌলানা আব্দুর রহিম তর্কবাগিস থেকে শুরু করে আরো অনেক নেতৃবৃন্দ ছিল, সবাইকে ওভারকাম করে বঙ্গবন্ধুকে নেতা বানানো বা বঙ্গবন্ধুকে নেতা হিসেবে বাঙালি জাতির একমাত্র আশা ভরসার প্রতীক হিসেবে তার বিকাশ এবং তার প্রতিষ্ঠার পেছনে যে আন্দোলনের যে কারিগর, সে কারিগর যদি কয়েকজন থাকে, উনি ছাড়া আর কেউ ছিল না, এই কথা বলার ধৃষ্টতা আমার নেই, তবে উনি অন্যতম মুখ্য কারিগর হিসেবে উনি কাজ করেছেন আন্দোলনে। স্বাধীনতার পরে মূল্যায়ন আমি যাব না, সেখানে বহু কথা আছে। 71-এর পর আমি যাচ্ছি না, কিন্তু 71-এর পরে আমরা সিরাজুল আলমকে যেভাবে পেয়েছি, সেটা তো উনি তো ওনার অসাধারণ সাংগঠনিক দক্ষতা বা ক্যাপাবিলিটি ছিল। সেটা পরবর্তী যে ওনার মূল্যায়নটা কি হবে না হবে এটা অন্য সফটওয়্যার, কিন্তু আমি স্বাধীনতা পর্যন্ত হি ওয়াজ আনপ্যারালাল। যাক, বাঙালি জাতি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ওনার ভূমিকা অসাধারণ, উনি একজন মহান। সিরাজুল আলম খান, ওনার মহাপ্রয়াণ ঘটেছে, উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনাদের প্রচেষ্টায় আমরা একটা জাতি রাষ্ট্র পেয়েছি। এখন এই জাতি রাষ্ট্রকে রক্ষা করবার দায়িত্ব এই প্রজন্মের। হ্যাঁ, আমি সবাইকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আপনি এই জাতীয় 4 নেতা বলেন, সেখানে কাজী আরেফ বলেন, আর 4 খলিফার কথা বলেন, ওনাদের সবাইকে আমি খুব গভীর শ্রদ্ধার সাথে তাদের ত্যাগ, নেতৃত্বের যে উৎকর্ষতা এবং নেতা হিসেবে তৈরি করার পিছনেও যে সিরাজুল আলম খানের অবদান, সিরাজুল আলম খান পরবর্তী প্রজন্মগুলিকে যেভাবে উনি নেতা বানিয়েছেন, অসাধারণ গুণান্বিত করেছেন, এটা সিরাজুল আলম খান ছাড়া অন্য কেউ কারো পক্ষে সেটা সম্ভবত কিনা আমার সন্দেহ আছে। সুতরাং আমি খুব গভীর শ্রদ্ধার সাথে সবাইকে স্মরণ করছি এবং আপনাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মহান ব্যক্তিটির স্মরণে
একটা মানে মোটামুটি ভাবে দর্শকদের জন্য একটি অনুষ্ঠান বা বিভিন্ন কথা আহ, আহ, আপনার স্মরণে আনার জন্য, যে ইতিহাসকে স্মরণ করার জন্য, এই মহান ব্যক্তির কর্মকাণ্ডকে স্মরণ করার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। জি দাদা, আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করলাম। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি চিরঞ্জন সাহেবের কাছে আমি গভীর কৃতজ্ঞ। উনি ওনার একটা পুস্তকে উনি পার্বত্য চট্টগ্রামে ইন্দ্রনন্দ দত্তের নামটা উনি উল্লেখ করেছিলেন, যে উনি জানতেন যে আমি ওনার এই কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত। ওনার নগদ অর্পণে ছিল, সেজন্য উনি যে উল্লেখ করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। জি দাদা, আপনাকে পেয়ে আপনার মাঝে সিরাজুল আলম খান সম্পর্কে বেশ কিছু কথা, বেশ কিছু ইতিহাস তথ্য আমরা পেলাম আপনার কাছ থেকে। পরবর্তীতে এই ধরনের আলোচনা আরো কিছু হতে পারে। আরো একটা কথা রাজনীতি নিয়ে। আপনাকে আমি স্মরণ করছি, উনি একবার সন্ধ্যার সময় হঠাৎ করে আমার বাসায় উপস্থিত হলেন চট্টগ্রামে। উপস্থিত হয়ে ডাক্তার মাহফুজুর রহমান সহ আমাদেরকে নিয়ে চলে গেলেন পতেঙ্গা সি বিচে। বলে চলো আমরা সবাই একটু কি বলে যায়, জ্যোৎস্না স্নাত রাত্রে একটু সমুদ্রের সি বিচে একটু হাঁটি। উনি আমাদেরকে নিয়ে এই জ্যোৎস্না স্নাত রাত্রে সমুদ্রের পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে গেলেন। চলে গিয়ে আমাদের সাথে হাঁটলেন, রাজনীতি আলোচনা করলেন। এই দিনের কথাটা আমি আসলে ভুলতে পারবো না। চমৎকার সেই স্মৃতিচারণ, আপনার স্মৃতিচারণ আমাদেরও শুনতে ভালো লাগছে। এই ধরনের আলাপচারিতা দীর্ঘায়িত হলে আরো ভালো লাগে, কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতা আছে, আমরা খুব আর দীর্ঘায়িত করতে পারবো না দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে, যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা অনুষ্ঠানটি দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। শুভরাত্রি।